আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকেও আমি তোমাদের সামনে উপস্থিত হলাম অনলাইন ভিডিও ক্লাস নিয়ে। আমার আজকের ক্লাসের টপিক মডিফায়ার। ডিয়ার স্টুডেন্টস, মডিফায়ার আসলে কি, মডিফায়ার কাকে বলে, কত প্রকার এবং কোন কোন শব্দ আসলে মডিফায়ার হিসেবে বসতে পারে, কোন কোন শব্দের পূর্বে বসে, আমি আজকে সেই বিষয়গুলোই তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তোমরা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আমার ক্লাসটি উপভোগ করো। ডিয়ার স্টুডেন্টস, এখানে আমি শুরুতে একটা বাক্য লিখব। দেখো, লিখলাম আই বট এ নিউ ফোন। এখানে লিখব আমি আই saw a flying bird। আবার লিখব he is driving a car to reach his office in time। তো আমরা এখানে তিনটা সেন্টেন্স লিখেছি। স্টুডেন্টস, আমি যদি তোমাকে প্রশ্ন করি যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এ কমপ্লিট সেন্টেন্স, অ্যান্ড আরও যদি কোশ্চেন করি যে হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ এ সেন্টেন্স, তাহলে তুমি কি বলবে? সেন্টেন্স হচ্ছে কি, যদি তুমি একটা সেন্টেন্স তৈরি করতে চাও তাহলে অবশ্যই তোমার মনের ভাবটাকে পরিপূর্ণভাবে প্রকাশ করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে অবশ্যই একটা সাবজেক্ট লাগবে, একটা ভার্ব লাগবে, আর একটা অবজেক্ট লাগবে। তো এইখানে খেয়াল করে দেখো, আমি শুরুতেই একটা সাবজেক্ট লিখেছি, এরপরে একটা ভার্ব, এরপরে আমি যদি বলি অবজেক্ট হচ্ছে কি ফোন। তাহলে দেখো, আই বট এ ফোন, আমি একটা ফোন ক্রয় করেছিলাম, এটা একটা সেন্টেন্স। কিন্তু এইখানে আমি অতিরিক্ত একটা শব্দ সংযোজন করেছি, আর সেটা হচ্ছে কি নিউ। তো এই নিউটাকে আমি যদি বাদ দিয়ে দেই তাহলে আমার সেন্টেন্সের যে কন্ডিশন সেটা হচ্ছে কি পরিপূর্ণ অর্থ। দেখো, আই বট এ ফোন, আমি একটা ফোন ক্রয় করেছিলাম, তাহলে একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে, অতএব এটা একটা সেন্টেন্স। আবার যদি বলি যে স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তাহলেও সেকেন্ড কন্ডিশনেও আমার এটা একটা পরিপূর্ণ সেন্টেন্স। কিন্তু এইখানে আমি নতুন একটা শব্দ কি লিখেছি? নিউ। এই নিউ শব্দটা বসে ফোন সম্পর্কে একটা অতিরিক্ত বা নতুন করে একটা ধারণা দিচ্ছে। কারণ তুমি আমাকে প্রশ্ন করতে পারো, স্যার আপনি যে ফোনটা কিনেছেন, ফোনটা কি নতুন না পুরাতন? প্রশ্নের তো শেষ নেই, আবার ব্যাখ্যারও শেষ নেই। যার কারণে এই নিউ শব্দটা ফোনের পূর্বে বসে এই ফোন সম্পর্কে নতুন করে একটা ধারণা দিচ্ছে। তো এই নিউ হচ্ছে এখানে মডিফায়ার। আচ্ছা, এরপরে দেখো, আমি এখানে লিখেছি আই স এ ফ্লাইং বার্ড। তো আমি যদি এই ফ্লাইং শব্দটাকে এখান থেকে কেটে দেই তাহলে আমার বাক্যটা কমপ্লিট হবে আগের কন্ডিশনগুলো অনুযায়ী। কারণ আই স এ বার্ড, আই সাবজেক্ট, স ভার্ব, এ ভার্ড হচ্ছে কি অবজেক্ট। অনুরূপভাবে এই ফ্লাইং শব্দটা এই বার্ড সম্পর্কে নতুন করে একটা ধারণা দিচ্ছে। কেন? তুমি আমাকে প্রশ্ন করবে, স্যার পাখিটি কেমন ছিল? উড়ন্ত ছিল না বসেছিল, ঘুমিয়েছিল না শুয়েছিল না ডালে বসেছিল, কি অবস্থায় ছিল? তখন আমি তোমাকে উত্তর করব কি যে না, পাখিটি আসলে উড়ন্ত ছিল। তাহলে এই যে উড়ন্ত পাখি, হ্যাঁ, বা উড়তে থাকা পাখি, তাহলে পাখি সম্পর্কে এই ফ্লাইং শব্দটা এর পূর্বে বসে এই বার্ড সম্পর্কে সে অতিরিক্ত ধারণা দিচ্ছে। এটা হচ্ছে মডিফায়ার। অনুরূপভাবে আমি যদি থার্ড সেন্টেন্সটি এক্সপ্লেইন করি তাহলে দেখো, হি ইজ ড্রাইভিং এ কার। আমার বাক্যটা কমপ্লিট, কারণ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এইখানে আমি অতিরিক্ত কিছু লিখেছি, টু রিচ হিজ অফিস ইন টাইম। দেখো, এখান থেকে এই পর্যন্ত আমি অতিরিক্ত কিছু শব্দ সংযোজন করলাম। এখন সে গাড়ি চালাচ্ছে, সে একটা কার চালাচ্ছে,
কেন চালাচ্ছে, কি কারণে চালাচ্ছে, তুমি প্রশ্ন করতে পারো না? সে কি শেখার জন্য চালাচ্ছে, না কোনো জায়গায় যাওয়ার জন্য চালাচ্ছে? অনেক কোশ্চেন করা যায়, কিন্তু আমি তো উত্তর দেবো একটা, যেটা কারেক্ট সেটাই। এখানে দেখো আমি লিখেছি ট্যুরিস্ট, পৌঁছাতে, তাহলে এটা একটা উদ্দেশ্য প্রকাশ পেয়েছে। আর এই উদ্দেশ্যটা কিসের? কাজের। কারণ মানুষের জীবনে প্রত্যেকটা কাজের পেছনে একটা উদ্দেশ্য থাকে, তাই আমি এখানে তার এই কাজের উদ্দেশ্যকে প্রকাশ করার জন্য এখানে টু রিচ লিখে দিলাম এবং বাকি অংশটাকেও কমপ্লিট করে দিলাম, হিজ অফিস ইন টাইম। তাহলে কাজ সম্পর্কে বা কাজের উদ্দেশ্য সম্পর্কে এখানে অতিরিক্ত ধারণা কে দিল? ট্যুরিস্ট। আর এই শব্দের মডিফায়ার হচ্ছে কি? ট্যুরিস্ট হিজ অফিস ইন টাইম। স্টুডেন্টস, আশা করি আমার এই তিনটা সেন্টেন্সের ব্যাখ্যা থেকে তোমরা বুঝতে পেরেছো যে আসলে মডিফায়ার কাকে বলে। তারপরও আমি তোমাদেরকে বলছি যে ওয়ার্ড বা ওয়ার্ড সমূহ কোনো নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এর আগে, দেখো এখানে আগে বসছে, এখানেও আগে বসছে, কিন্তু এখানে ভার্বের পরে বসছে ট্যুরিস্ট, পরে বসে উক্ত নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সম্পর্কে নতুন করে অথবা অতিরিক্ত ধারণা দিয়ে থাকে, তাকে বলা হয় মডিফায়ার। স্টুডেন্টস, আমি আবারও বলি, এক কথায় মডিফায়ার হচ্ছে নতুন করে বা অতিরিক্ত তথ্যদানকারী কোনো শব্দ। মনে থাকবে মডিফায়ারের অর্থটা কী তাহলে? নতুন করে বা অতিরিক্ত তথ্যদানকারী কোনো শব্দ। আর কাকে মডিফাই করতে পারে? নাউনকে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। স্টুডেন্টস, চলো এবারে আমরা নেক্সট আলোচনায় যাই। দেখো আমি এখানে দুইটা কথা বলেছি এই মডিফায়ারের সংজ্ঞায়। যদি তোমরা মনোযোগ দিয়ে থাকো তাহলে বুঝতে পারবে যে একটা হচ্ছে আগে বসে মডিফাই করলো, আর একটা হচ্ছে কি পরে বসে মডিফাই করলো। তাহলে আগে আর পরে কয়টা কথা উল্লেখ করলাম? দুইটা। তার মানে মডিফায়ার প্রধানত হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে প্রি মডিফায়ার। কি বললাম? প্রি মডিফায়ার। প্রি শব্দের অর্থ কি তোমরা অবশ্যই জানো, পূর্বে। তাহলে আমরা বলতে পারি যে পূর্বে বসে কি করে? নতুন করে ধারণা দেয় বা তথ্য দেয়। হ্যাঁ, আর দুই নম্বরে কি লিখবো? পোস্ট মডিফায়ার, যা পরে বসে নতুন করে তথ্য দেয়। স্টুডেন্টস, আমি কিন্তু আগেই তোমাদেরকে বলেছিলাম যে আসলে মডিফায়ারগুলো কোন কোন শব্দকে মডিফাই করতে পারে। তারপরও আমি বিস্তারিত ব্যাখ্যা এই আলোচনাগুলোর মধ্যে করব, তোমরা একটু মনোযোগ দাও। শুরুতে কি লিখেছি? প্রি মডিফায়ার, সংক্ষেপে লিখেছি পূর্বে বসে নতুন করে তথ্য দেয়। আর পোস্ট মডিফায়ার মানে পরে বসে নতুন করে তথ্য দেয়। আমি শুরুতে যে তিনটা সেন্টেন্স তোমাদের সামনে লিখেছিলাম, সেই সেন্টেন্সগুলো যদি তোমরা একটু ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে যে আসলে প্রি মডিফায়ার পূর্বে বসে যে কিভাবে তারা মডিফাই করে সেটা ওখানে তোমরা বুঝতে পারবে, আর পরে বসে কিভাবে মডিফাই করে সেটাও বুঝতে পারবে। তারপর আমি দেখাবো। চলো আজকে আমরা মূলত আলোচনা করব প্রি মডিফায়ার নিয়ে। যে কিভাবে আমরা প্রি মডিফায়ার ব্যবহার করতে পারি। শুরুতেই আমি লিখব অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। স্টুডেন্টস, এখন আমি তোমাদের কাছে কোশ্চেন করব যে অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। অ্যাজ মানে হচ্ছে হিসেবে বা মতো, হ্যাঁ, কোনো কিছুর সাদৃশ্য। তো এর আগে আরও একটা কথা বলি যে মডিফায়ারগুলো মূলত হচ্ছে অ্যাডজেক্টিভের মতো, মানে প্রত্যেকটাই প্রায় অ্যাডজেক্টিভের মতো কাজ করে। কারণ অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা কি?
দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশকারী শব্দকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলে। এটা তোমরা জানো, তাই না? তো মডিফায়ারের কাজটা কি? মডিফায়ারের কাজটা হচ্ছে নতুন করে তথ্য দেওয়া বা ধারণা দেওয়া। এখন নতুন কারো তথ্য বা ধারণা দিতে গেলে কোর্স তার দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ এগুলোই কিন্তু আসলে প্রকাশ করতে হয়। যার কারণে আমরা বলতে পারি যে মডিফায়ার ইজ এ কাইন্ড অফ অ্যান অ্যাডজেক্টিভ। মডিফায়ার হচ্ছে এক ধরনের কি? অ্যাডজেক্টিভ। তো এইখানে প্রি মডিফায়ারের ক্ষেত্রে আমি লিখেছি শুরুতেই অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। তো এখানে একটা জিনিস যে অ্যাডজেক্টিভ মূলত কাকে মডিফাই করে? দেখো অ্যাডজেক্টিভ আমি যদি লিখি তাহলে সে মডিফাই করবে হচ্ছে নাউন বা নাউন ফ্রেজকে। তো এইখানে মডিফায়ার হিসেবে কাজ করবে, কারণ দেখো নাউন বা নাউন ফ্রেজটা বসছে কিন্তু পরে, আর অ্যাডজেক্টিভটা বসছে আগে। তাহলে আগে মানে হচ্ছে কি? প্রি, আর পোস্ট মানে পরে। তাহলে মডিফায়ার হিসেবে কে কাজ করবে এখানে? অ্যাডজেক্টিভ। তাহলে আমি এইখানে নাউনের এই অ্যাডজেক্টিভের এখানে লিখব মডিফায়ার, মানে উনি মডিফায়ার হিসেবে কাজ করবে। তাহলে এইখানে আমরা কি লিখব? মডিফাই, মানে কি? বিশেষায়িত করবে। কাকে করবে? আমি এইখানে লিখব মডিফাইং ওয়ার্ডস। তাহলে আমরা বলতে পারি যে অ্যাডজেক্টিভ হচ্ছে এখানে মডিফায়ার, আর মডিফাই করবে মানে বিশেষায়িত করবে। কাকে করতে পারে? নাউনকেও করতে পারে অথবা নাউন ফ্রেজকেও করতে পারে। তো চলো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখে নেই। যেমন আমি যদি এখানে লিখি যে আই স এ ড্যাশ ম্যান yesterday। স্টুডেন্টস, আমার বাক্য কিন্তু কমপ্লিট। এখানে আমি যদি বলি আই স এ ম্যান yesterday, হ্যাঁ, আমার বাক্য কমপ্লিট, বাট আই হ্যাভ টু ইউজ এ মডিফায়ার। হ্যাঁ, আমাকে একটা মডিফায়ার এখানে বসাতে হবে। কারণটা কি? কারণ এটা পরীক্ষায় তোমাকে অ্যান্সার করতে হবে, নাম্বার পেতে হবে। তাহলে এইখানে তুমি যদি একটা মডিফায়ার ইউজ করতে চাও, এমন একটা মডিফায়ার ইউজ করতে হবে অর্থপূর্ণ, যে মডিফাইং ওয়ার্ডটা তোমার এই ম্যান সম্পর্কে অতিরিক্ত ধারণা দেয়। কারণ আমরা কিন্তু শুরুতেই তোমাদেরকে বলে আসছি যে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ মডিফায়ার। মডিফায়ার মিনস কি? সে নতুন করে বা অতিরিক্ত ধারণা দেবে। তাহলে আমি যদি বলি, আগে তোমাকে এই সেন্টেন্সের উত্তর দেওয়ার আগে একটু বাংলাটা বুঝে নিলে ভালো হয়। আর আমি তো বলেছি যে নাউনকে কে মডিফাই করে? অ্যাডজেক্টিভ মডিফাই করে। আমি এখানে লিখে দিয়েছি না? দেখো অ্যাডজেক্টিভ মডিফায়ার মডিফাই নাউন অর নাউন ফ্রেজ। তাহলে স্ট্রাকচার অনুযায়ী তুমি বলতে পারো যে আই হ্যাভ টু ইউজ অ্যান অ্যাডজেক্টিভ হিয়ার। আমাকে এখানে কি ব্যবহার করতে হবে? একটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের কাজটা কি? দোষ অথবা গুণ প্রকাশ করা। তাহলে আমি লিখতে পারি আই স এ ব্লাইন্ড। দেখো ব্লাইন্ড অর্থ কি? অন্ধ মানুষ। তাহলে আমি দেখেছিলাম গতকালকে একজন অন্ধ মানুষ। তাহলে এই মানুষ সম্পর্কে একটা স্পষ্ট, একটা নতুন করে ধারণা কে দিল? ব্লাইন্ড। তাহলে ব্লাইন্ড শব্দটা হচ্ছে এখানে মডিফাইং ওয়ার্ড, সরি মডিফায়ার, আর এই ম্যানটা হচ্ছে এখানে মডিফাইং ওয়ার্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। স্টুডেন্টস, এখন আমি তোমাদের জন্য একটা কাজ দেব এখানে, যেটা তোমরা ভিডিও দেখে করার চেষ্টা করবে এই রুলস দেখে। দেখো আমি যদি এভাবে লিখি, এ ড্যাশ লেডি wants to come at my college। ওকে, এ পর্যন্তই। এ ড্যাশ লেডি ওয়ান্টস টু কাম অ্যাট মাই কলেজ। তো এই লেডি শব্দটাকে তুমি বিশেষায়িত করবে এখানে একটা অ্যাডজেক্টিভ ইউজ করে বা অ্যাডজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ার ব্যবহার করে। তো আশা করি তোমরা অবশ্যই এটা পারবে। স্টুডেন্টস, এবারে আমরা নেক্সট আলোচনায় যাব। এরপরে আমরা লিখব
participle as pre-modifier. ডিয়ার স্টুডেন্টস, তোমরা কি পার্টিসিপল সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে? যদি না থেকে থাকে তাহলে আমি একটু ধারণা দিই যে পার্টিসিপল অ্যাজ প্রিমডিফায়ার। তো আমি এখানে পার্টিসিপল না লিখে পার্টিসিপলস লিখবো, বাট ওয়াই? কিন্তু কেন? কারণ আমি যদি পার্টিসিপল নিয়ে আলোচনা করতে যাই তাহলে আমি পার্টিসিপল, দুই ধরনের পার্টিসিপল এখানে ইউজ করব। পার্টিসিপলকে আমরা কয় ভাগে ভাগ করতে পারবো? এখানে দুইটা, মানে দুই ভাগে। একটা হচ্ছে, দেখো, এক নম্বরে আমি যদি বলি প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, আর দুই নম্বরে হচ্ছে পাস্ট পার্টিসিপল। এক নম্বরে কি লিখলাম? প্রেজেন্ট পার্টিসিপল, আর এক নম্বরে হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো এখন তোমাদের জানতে হবে এই দুটাই কিন্তু কি করবে? মডিফায়ার হিসেবে কাজ করবে। বাট প্রেজেন্ট পার্টিসিপলটা কি আর পাস্ট পার্টিসিপলটা কি? আচ্ছা, আমি এখানে সমান সমান দিয়ে, তোমরা গণিত করো যারা 19-এও গণিত করে আসছো, তাই প্রেজেন্ট পার্টিসিপল সমান আমি এর স্ট্রাকচারটা দেখাবো। সেটা হচ্ছে ভার্ব 1 প্লাস আইএনজি, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে তোমার ভার্ব এর থার্ড ফর্ম। স্টুডেন্টস, ভার্বের থার্ড ফর্ম, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল সমান ভার্ব 1 প্লাস আইএনজি, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। এখন তোমাদের একটা কোশ্চেন এখানে আসবে আমি যখন পড়াবো, যে স্যার তাহলে আই অ্যাম ইটিং এ রাইস, আই অ্যাম ইটিং রাইস, আমি যদি এই বাক্যটা লিখি, দেখো বোঝানোর জন্য লিখছি যে আই অ্যাম ইটিং এ ম্যাঙ্গো। স্যার তাহলে এখানে ইটিংটা কি প্রেজেন্ট পার্টিসিপল? কারণ আপনি তো লিখেছেন ভার্ব 1 প্লাস আইএনজি। না, এটা প্রেজেন্ট পার্টিসিপল না, কারণ এটাকে আমরা বলবো মেইন ভার্ব। তাহলে প্রেজেন্ট পার্টিসিপলটা কি? ভার্বের সাথে ঠিকই আইএনজি যুক্ত হবে, বাট এর পূর্বে কখনোই কোনো বিভার্ব থাকবে না। তাহলে উইদাউট বিভার্ব, বিভার্ব ছাড়া যখনই আমরা দেখব যে সেন্টেন্সের মাঝখানে আইএনজি যুক্ত কোনো ভার্ব বসে নাউন সম্পর্কে অতিরিক্ত ধারণা দিচ্ছে, তখন আমরা তাকে কি বলবো? প্রেজেন্ট পার্টিসিপল। আবার যদি আমি এইভাবে লিখি যে আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, তাহলে স্যার এখানে ডান, DON, ডান, তাহলে এটা কি ভার্বের থার্ড ফর্ম? তাহলে এটাও তো পাস্ট পার্টিসিপল না। এখানেও একটা কথা হচ্ছে উইদাউট বলবো পাস্ট পার্টিসিপল অ্যাজ প্রিমডিফায়ার। আবার উইদাউট বিভার্ব ছাড়া যখন আইএনজি যুক্ত কোনো ভার্ব ইউজ করব এবং তা কি করবে? তোমার নাউন সম্পর্কে অতিরিক্ত ধারণা দেবে, তখন সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রিমডিফায়ার। স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল আসলে কখন মডিফায়ার বা মডিফাইং ওয়ার্ড হিসেবে কাজ করবে। এবারে আমরা চলো এক্সাম্পল এবং স্ট্রাকচারের মাধ্যমে দেখে নেই। এখানে খেয়াল করো প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে আমরা একটু লিখতেই পারি এখানে যে প্রেজেন্ট participle as pre-modifier। তো প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রি-মডিফায়ার যদি বলি তাহলে আমরা বলতে পারি যে ভার্ব 1 প্লাস আইএনজি, এটা হচ্ছে মডিফায়ার, আর এখানে আমি লিখবো মডিফাই। তোমরা আগেই দেখেছো কিভাবে। মডিফায়ার মানে কি? যে মডিফাই করবে, আর মডিফাই মানে কাজ করবে সে। কাকে মডিফাই করবে? নাউন অথবা নাউন ফ্রেজ, নাউন অথবা নাউন ফ্রেজ সম্পর্কে সে নতুন করে ধারণা দেবে। তো এখানে আমি লিখতে পারি মডিফাইং ওয়ার্ড।
স্টুডেন্টস একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝে নিই। দেখো আমি যদি লিখি যে আই ফলো এ রানিং THIEF কি হলো থিপ। তাহলে তুমি এখানে খেয়াল করে দেখো, আমি যদি বলি যে আই ফলো, আমি অনুসরণ করি, আই ফলো আমি অনুসরণ করি এ থিপ একটা চোরকে, তাহলে আসলে বাক্যের অর্থটা যেন কেমন হয়ে যায়, বাট কিন্তু সেন্টেন্সটা কিন্তু কমপ্লিট। কিন্তু এই থিপ সম্পর্কে আমি অতিরিক্ত একটা ধারণা দিতে চাচ্ছি, বাট কি ব্যবহার করে? প্রেজেন্ট পার্টিসিপল, দ্যাট মিন্স ভার্বের সাথে আইনজি যুক্ত করে। দেখো এই রানিংয়ের আগে কিন্তু বি ভার্ব নাই, তার মানে এটা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমি অনুসরণ করি একজন কি দুরন্ত, মানে সে দৌড়াচ্ছে চোরকে। তাহলে চোর সম্পর্কে এখানে অতিরিক্ত ধারণা কে দিল? রান প্লাস আইএনজি, রানিং। অতএব এটা হচ্ছে এই বাক্যের কি মডিফায়ার। স্টুডেন্টস এবার তোমাদের জন্য আমি একটা কাজ দিব, এই প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে সেটা তোমরা কমপ্লিট করবে। A dash girl is my younger sister. On the স্টেজ। ড্যাশ স্টুডেন্টস এখানে যদি না দেখা যায়, আমি এই জন্য এখান থেকে লিখলাম এ ড্যাশ গার্ল ইজ মাই ইয়াঙ্গার সিস্টার অন দ্য স্টেজ। তো এইখানে তুমি একটা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে এই গার্ল সম্পর্কে অতিরিক্ত ধারণা দিবে। এটা কমপ্লিট করে অবশ্যই আমাকে জানানোর চেষ্টা করবে। ড্যাশ স্টুডেন্টস এরপরে আমরা নেক্সট আলোচনায় যাই। দেখো আমি আরও একটা মডিফায়ার লিখেছিলাম, সেটা হচ্ছে past participle as past participle as pre-modifier। তো এখানে আমি বলতে পারি যে ভার্ব 3 বা ভার্বের থার্ড ফর্ম, তো এটা কি মডিফায়ার। সে কি করবে? মডিফাই করবে। কাকে মডিফাই করবে? নাউন অবলিক নাউন ফ্রেজকে। হ্যাঁ, নাউন অথবা নাউন ফ্রেজকে মডিফাই করবে। তো এখানে এটা হচ্ছে মডিফাইং ওয়ার্ডস। স্টুডেন্টস এখানে খেয়াল করো যে মডিফায়ারকে ভার্বের থার্ড ফর্ম, আর সে কী করবে? মডিফাই করবে, মানে বিশেষায়িত করবে। আর এখানে কাকে বিশেষায়িত করবে? নাউন অথবা নাউন ফ্রেজ সম্পর্কে। চলো একটা এক্সাম্পলের মাধ্যমে দেখে নেই। আমি যদি বলি যে দ্য ওল্ড লেডি লেটস ড্যাশ লিভস, এখানে ইন লিখতে হবে, ইন ড্যাশ ইন অ্যান হাউস। তাহলে তুমি এখানে কি লিখবে? কি লিখবে মডিফায়ার হিসেবে? একটা ভার্বের থার্ড ফর্ম তোমাকে ইউজ করতে হবে। তাহলে আমি আগে একটা দেখিয়ে দিই তোমাদেরকে। আমি এখানে লিখব ABANDONED। কি হলো? অ্যাবান্ডন্ড। তাহলে দ্য ওল্ড লেডি লিভস ইন হাউস। এখানে এই অ্যাবান্ডন্ডের কারণে আমি একটু ক্লু দিয়ে দিয়েছি, যেখানে অ্যান্ডটা আমি বসিয়ে দিয়েছি। তার মানে এমন একটা তোমাকে মানে পাস্ট পার্টিসিপল এখানে ইউজ করতে হবে যার শুরুতে অফকোর্স তোমাকে আবার ভয়েল রাখতে হবে। ঠিক আছে? তো এই জন্য আমি এখানে কি লিখলাম? অ্যাবান্ডন্ড। তো অ্যাবান্ডন্ড এটা কিন্তু ভার্বের কি পাস্ট পার্টিসিপল। অ্যাবান্ডন মানে কি? পরিত্যক্ত করা। আর অ্যাবান্ডন্ড মানে কি? পরিত্যক্ত।
দেখো এই ভার্বের পাস্ট পার্টিসিপলের আগে কিন্তু কোনো বি ভার্ব নাই, মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি এগুলো কিন্তু নেই। তাহলে আমি বলতেই পারি যে অ্যাবান্ডন হচ্ছে এখানে ভার্বের থার্ড ফর্ম হলেও সেটা কি পাস্ট পার্টিসিপল হিসেবে মডিফায়ারে কাজ করেছে। তাহলে টোটাল বাক্যের অর্থটা কি দাঁড়ায়? দ্য ওল্ড লেডি লিভস ইন, বাস করে, অ্যান অ্যাবান্ডন, একটা পরিত্যক্ত হাউস, বাড়িতে। তাহলে কেমন বাড়িতে বাস করে? পরিত্যক্ত বাড়িতে বাস করে। তাহলে বাড়ি সম্পর্কে এখানে অ্যাবান্ডন শব্দটা নতুন করে বা অতিরিক্ত ধারণা দিল। আমি বলতেই পারি যে অ্যাবান্ডন হচ্ছে এ বাক্যের কি অফকোর্স মডিফায়ার বা মডিফাইং ওয়ার্ড। স্টুডেন্টস, এবার তোমাদের জন্য একটা কাজ। যদি বলি যে দ্য ইয়াং লেডি গেভ মি টু ইট এ ড্যাশ ম্যাঙ্গো। এইখানে তুমি কি করবে? একটা পাস্ট পার্টিসিপল ইউজ করবে। পাস্ট পার্টিসিপল ইউজ করে অর্থাৎ যেটা হবে ভার্বের থার্ড ফর্ম এবং এই ম্যাঙ্গো সম্পর্কে সেটা অতিরিক্ত একটা ধারণা দিবে। এই বাক্যটি কমপ্লিট করে তোমরা আমাকে জানানোর চেষ্টা করবে। স্টুডেন্টস, তো আজকে এ পর্যন্তই। আরও অনেক আলোচনা আছে, ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে সে আলোচনা নিয়ে আসব। আশা করি তোমরা পরবর্তী আলোচনাগুলোর জন্য অবশ্যই অপেক্ষা করবে এবং আমার জন্য দোয়া করবে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।